দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি, রাঙা মাথায় তো চিরুনি নেই, হাতে চিরুনি নিয়ে বসে দোল খাচ্ছি। বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। তো দেখো আমি দোলন খাচ্ছি বলে এই ছড়াটা আমার মনে পড়েই গেল। ও বলল কি চলো ছাদে নিয়ে যাই, ছাদের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। কারণ গতকালকে ও ছাদে এসে দেখে গিয়েছিল, আমি এই ফার্স্ট টাইম উঠলাম। চারিদিকের পরিবেশটা ভালোই লাগছে দেখতে। আর এই সবে আমি মাত্র ঘুম থেকে উঠেই দোল খাচ্ছি। তবে আজকে কিন্তু অনেক ঘুরতে বেরোনোর আছে, ঘুমের রেশই এখনও কাটেনি, কি ঘুরতে যাব, ভালো লাগছে না। নিচে গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো। আমাকে তো ছাদে উঠিয়ে নিয়ে এসেছে, কিন্তু বলছে কি চলো তুমি নামার রাস্তাটা দেখো। আর আমি রাস্তা দেখছি, রাস্তাই খুঁজে পাচ্ছি না। তাই তো আমার কাছে না গোলক ধাঁধার মতো লাগছে, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি, কিন্তু নামার সিঁড়িটা কোথায়, মহা মুশকিল তো। তবে উঠেছি কিন্তু লোহার সিঁড়ি দিয়ে, সেই লোহার সিঁড়িটা আমি আর কোনো খুঁজেই পাচ্ছি না। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর আমি তো রাস্তাটা খুঁজে পেলামই না, ও দেখিয়ে দিল আর আমি আস্তে আস্তে নামছি। এই লোহার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কেমন যেন একটু ভয় ভয় লাগে। আসলে সব সময় তো অভ্যস্ত নয় লোহার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে, তো সেই কারণেই এরকম লাগছে। সমুদ্রের ধারে চলে এসেছি, এখনও চা খাওয়া হয়নি। ওই দেখলাম সমুদ্রটা সামনেই রয়েছে, আর একদম আমরা সমুদ্রের কাছের হোটেলেই ছিলাম। আর রুম থেকে বেরিয়েই সমুদ্র, এটা বেশ ভালো লাগে। একটা জিনিস ভাবছি, এখানকার যে ভ্যাউগুলো আছে দেখো, দুদিকে দুজন, ঢেউয়ের দিকে কোনো গ্রাহ্যই নেই। কারণ এগুলো ওদের কাছে অনেক চেনা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আমরা কত দূর থেকে ঢেউ দেখতে এসেছি, আর ওদের কাছে দেখেছো কোনো ওদের ভ্রুক্ষেপই নেই, যে যাওয়ার মতো শুয়ে ঘুমাচ্ছে। আর আমাদের ওখানকার ভ্যাউগুলোকে যদি আনা হয়, ওরা আগে খানিক গর্জন করে নেবে যে এটা কি হচ্ছে। আমার কর্তার অনেক ইচ্ছে ছিল যে ঘোড়ায় চাপবে, বাড়ি থেকে বলছিল, কিন্তু বিশ্বাস করে আমি ভয়ে চাপতে দিইনি। আমার যেন কেমন একটু ভয় লাগে, মনে হয় কি পড়ে যাবে নাকি, শুধু এরকম মনে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখতে দেখতে যেন সময় কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। এখনও চাই খাওয়া হয়নি। খুব ভালো লাগছে ঢেউগুলো দেখতে। যখন পুরীতে গিয়েছিলাম তখনও দেখেছি, পুরনো হলেও ঠিক আছে, সমুদ্রের কাছে আসলে মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগে। তবে কি জানো তো, দেখেছি তো, দুবার সমুদ্র দেখা হয়ে গেছে। এতটা দূর আসা এত কষ্ট করে, তো মনে হয় কি যেন অন্য নতুন কিছু দেখলে আরও বেশি ভালো লাগতো। সকাল সকাল আর স্নান করতে চাইছি না, তো সেই কারণেই ঢেউয়ের সাথে একটু ছোঁয়াছুঁয়ি খেলছি। কি করব বলো, এই ভিজে গেলে আবার চেঞ্জ করতে হবে, একদমই ইচ্ছে করছে না। আর এত সকাল বলে কেউ এখনো স্নানেও নামেনি। এখন আমরা চা খেতে যাব। দেখো মানে সমুদ্র ধারে নেমে রিলস করছিলাম কয়েকটা, এমনি তো নেট প্রবলেমের জন্য করতেই পারছি না। একটা কাপ নিয়েছে, সমুদ্রের জল মুখে দিয়ে চুপ খেয়ে নাও, ওটাই ভালো হবে। লবণ চা। এবার চলে এসেছি বাড়ির জন্য কিছু খাবার কিনতে। তো খাবার কিনতে এসেছি, তো টেস্ট করার জন্য দিচ্ছে। আমার নিতে গিয়ে কেমন লাগছে, আমি বললাম টেস্ট করার জন্য দিচ্ছ কেন? ভাই বললো না ঠিক আছে, ওগুলো আমরা সবাইকে দিই, খাবারটা খেয়ে ভালো লাগলে তবে তো সে নেবে। তো একটু কাজু খাচ্ছিলাম, আর অন্যান্য খাবারও রয়েছে, দেখা যাক আমি কি নেই এখান থেকে। আমি তো কিছু খাবার পছন্দ করেছি, ও দেখি কি নেয়। ওর বন্ধুর জন্য কিছু নেবে, তো সেই কারণেই ও এখানে এসে দাঁড়িয়েছে। আর দেখো আমি কি কি নিলাম, বাচ্চাদের জন্য ক্যান্ডি, তারপরে ওই কাজুর বরফি, আর কিছু ড্রাই ফ্রুট। তো এইগুলো আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছি। খাবার কেনা হয়ে গেছে, দোকান থেকে বেরিয়ে গেলাম। তো ভাবছি রুমে গিয়ে ব্যাগটা রেখে আসবো। ও বলছে কি তোমার আর কষ্ট করে রুমে যেতে হবে না, আমি গিয়ে রেখে আসছি, তুমি নিচে একটা চায়ের দোকানে বসো, আমি 1 কাপ চা দিচ্ছি তোমাকে, তুমি চা খাও, ততক্ষণে আমি নেমে আসবো। আর বাচ্চাদের গাড়িগুলো দেখে ওর খুব চাপতে ইচ্ছে করছে। আগের দিন তো ও বলছিল বাচ্চাদের গাড়িগুলোতেই ও চাপবে। আমি খাবার নেব বলে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগটা কাজে লাগেনি, ওই ব্যাগের মধ্যে ব্যাগটা ভরে নিলাম। আর আমি এখন বসে রয়েছি চায়ের দোকানে, ও তো আমাকে বসিয়ে রেখে গেল। আর তার সাথে বললো তুমি চা খাও, চায়ের নেশা আমার নেই, খানিক আগে খেলাম, তো জোর করে বললো তাও খাও। আচ্ছা ঠিক আছে। তো কোথাও আমি একা একা বেশিক্ষণ বসে থাকলে একদম বোর হই না, গল্প করার মানুষ আমি ঠিক পেয়ে যাই, যা খুব ভাল লাগে। কারণ একা একা বসে থাকতে আমি ভালোবাসি না, আর গল্প করতেও ভীষণ ভালোবাসি। আর আমার একে দেখে কেন জানি না বাড়ির সেই কালুর কথা খুব মনে হচ্ছিল। আমাদের যে কালো গরুটা ছিল, আমি চা খাচ্ছি বসে, ও দেখি আমার দিকে মানে পুরো তাকিয়ে রয়েছে। আর এখানকার হাম্বুগুলো না ছাড়াই থাকে, বেশিরভাগই দেখি রাস্তার মধ্যে হাম্বুগুলো ছাড়া, আমাদের ওখানে যেমন সব বাড়িতে বাঁধা থাকে। তো আমি ভাইটাকে বললাম যে একটা পাউরুটি দাও, ওই আমি হাম্বুটাকে দেবো। এদের নিয়ে একটা সময় আমার সারাদিন কাটতো, তো এদের কাছে যেতে আমার একদমই কোনো ভয় লাগে না। চা বিস্কুট ছাড়া আমি সকালে কোনো খাবার খাইনি। গতকাল রাত্রে খাবার খাওয়ার পর মানে সকালবেলায় শরীরটা খুব একটা ঠিক ছিল না, তো সেই কারণে ভাবলাম একটু ডাবের জল খাই। তো ডাবের জল নিয়ে নিয়েছি। আমার হাতে ও একটাই ধরিয়ে দিল, যে কোনো জিনিস ও একটাই কেনে, ডাব বলো আইসক্রিম বলো, ও নিজে খেতে চায় না। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি ডাবের পয়সাটা দিয়ে এসো, আমি ততক্ষণ ডাবটা খেতে খেতে সমুদ্রের দিকে যাচ্ছি।
কি যে সাংঘাতিক হাওয়া গো সমুদ্রের ধারে, বলে বোঝানো যাবে না। আর আজকে মনে হচ্ছে হাওয়ার পরিমাণটা একটু বেশি। ওয়েদারটা এখানে ভালো, অন্যদিকে খারাপ আছে। মানে চুলগুলো মুখের ওপর পড়ে এত বিরক্ত লাগে মাঝে মধ্যে, একদমই ভালো লাগে না। পাথরে বসে বসে এখন সমুদ্র দেখছি, আর ওই যে ওখানে বসে রয়েছে। তবে আজকে হাওয়াটা খুব বেশি মনে হচ্ছে। কত মানুষ স্নান করছে, আমরা দুজন বাদে। আমরা সত্যি, আমরা সমুদ্রে এসে আমরা একদিনও স্নান করিনি, এই জায়গাটা করেই বসে থাকতাম। কালকে কয়েকটা ছবি তুলেছি এই জায়গাটায়, ব্যাস ওইটুকুই। মানে পা ছেড়ে আর হাঁটু ছোঁয়নি জল, পায়েই ছিল না। গতকালেরই প্ল্যানিং ছিল যে আমরা কিছু জায়গা ঘুরবো, যেই জায়গাগুলো আমরা এর আগে এসে কখনো দেখিনি। উদয়পুর বিচ, তারপরে তালসারি, চন্দনেশ্বর মন্দির, তো বেশ কয়েকটা জায়গা। তো সেই কারণেই বেরিয়ে পড়ছি এবার আমরা দুপুরের একটু আগে, এখনও পুরো দুপুর হয়নি। দেখো 4 চাকা করে ঘুরতে যাবো কি আমি অটোয় করে যাচ্ছি। আমার না 4 চাকায় ভীষণ সমস্যা হয়, তো ঘোরার থেকে কষ্ট পাবো বেশি। ঘুরতে গিয়ে যে আনন্দটা সেটা উপভোগ করতে পারবো না, তো সেই কারণেই অটোয় করে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, অটোয় করে অজস্র মানুষ যাচ্ছে, কেন যাব না। এই যাওয়া করে কর্তামশাইয়ের সাথে আমার একচোট হয়ে গেছে। হ্যাঁ গো সত্যি তাই। মানে ও একটা গাড়ি বুক করেছিল, সেটা ক্যান্সেল করতে হয়েছে আমার জন্য, তো সেই কারণেই একটু রেগে গেছে। বললো তোমাকে আমার কোথাও নিয়ে গিয়ে শান্তি নেই। তো উদয়পুর বিচের কাছে চলে এসেছি, আমি তো যাচ্ছি আগে আগে। আর ভীষণ রোদ্দুর এখানে, মানে কি বলবো। আর এখানকার পরিবেশটা না একদমই পুরোই আলাদা, এখানে গিয়ে যা বুঝলাম। তবে এখানে আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ ছিলাম। তবে এই জায়গাটাও খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। এটা পিকনিক স্পট বলা যেতে পারে। অনেকে পিকনিক করছে, আনন্দ করছে, নিজেদের মতো করে বসে সময় কাটাচ্ছে। তো আমরা আর এখানে বসে সময় কাটাইনি। কি করে বসে সময় কাটাবো, আমাদের বাড়ির স্কুটিটা তো এখানে চলে এসেছে। আমি তো দেখে পুরো অবাক, কারণ আমাদের স্কুটিটা আর এই স্কুটিটা পুরো সেম। এই জায়গাটায় করে অনেক খাবারের গন্ধ নাকে ভেসে আসছে, কারণ এখানে তো অনেকেই পিকনিক করছে। অনেকে বলছিল যে খেয়ে যাওয়ার জন্য। তো এই জায়গাটা খারাপ না, বেশ ভালোই খাওয়া দাওয়া পিকনিক স্পট। কারণ ওই ওল্ড দীঘায় কিংবা নিউ দীঘায় এই ধরনের ব্যবস্থা নেই পিকনিক করার মতো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর আমার মন পড়ে রয়েছে কোথায় যেন, লাল কাঁকড়ার দিকে। কারণ আমি শুনেছি যে এখান থেকে একটু কিছু দূরে তালসারি, তো সেখানে গেলেই অজস্র লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে স্কুটিটা নিয়ে ব্যাক করেছি এই জায়গায়। আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছে, 200 টাকা বলছিল, তো 150 টাকা নিয়েছে। তো এখনও আমরা বেরোইনি, বেরোবো। যাক, এত দূর এসেও বাড়ি বাড়ি ফিল হচ্ছে। কর্তাগিন্নি স্কুটি করে যাচ্ছি এখন ঘুরতে, আমার তো বেশ ভালোই লাগছিল। আর প্রচুর হাওয়া, আর সমুদ্রের ধারে এরকম স্কুটি নিয়ে ঘুরতে যাওয়া বেশ ভালোই লাগছে। সবসময় তো রাস্তাতেই যাওয়া হয়। কি সাংঘাতিক চালাক দেখো, ওই দেখো পুকুর করে ঢুকে পড়লো, দেখেছো? প্রচুর এখানে অজস্র গর্ত, সব মানে কাঁকড়া। কিন্তু আওয়াজ পাওয়া মাত্রই যে মানুষের আশাটা বুঝতে পারে, ওই দূরে রয়েছে কিন্তু কাঁকড়া। যেই কাছে যাব মনে হয় চলে যাবে। দেখি তো কাছে গিয়ে, কি মুশকিল বলো তো, দূর থেকে চলাচল করাটা দেখা যাচ্ছে, যেই কাছে যাচ্ছি না গাড়ি নিয়ে কিংবা পায়ে হেঁটে, টুকটুক করে সব গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। ওরাও মানুষের উৎপাতে বিরক্ত হয়ে গেছে আর কি। গাড়িটা একটু দূরে দাঁড় করানো হলো, দেখি। আমি তো দেখতে পাচ্ছি দূর থেকে ক্যামেরাতে আসছে না। গোল গোল কি করে হয়, মানে ইঁদুরে যে মাটি তোলে তাও দেখি গোল গোল, কেঁচোয় মাটি তোলে তাও গোল গোল, কাঁকড়ার মাটিগুলো পুরো বোদের সাইজ, মনে হচ্ছে এগুলো বোদে। চলে এসেছি তালসারিতে, কিন্তু লাল কাঁকড়ার কাছে গেলে গর্তে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, গর্ত করা আছে। আর বাবু কোথাও আমি লাল কাঁকড়া দেখতে যাচ্ছি না, ফালতু বলে লাভ নেই। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা কিন্তু খুব সাংঘাতিক, জানো তো। আমি এই জন্য সবসময় সচেতন হই। এই দেখো কতটা নিচু, দেখেছো? ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে ব্যাস। তবে এবার আমাদের ঘোরা সিস্টেমটা খুব ভালো হয়েছে। কালকে নিউ দীঘা, ওল্ড দীঘা ঘুরেছি, খেয়েছি, হালকা হালকা জলের ছোঁয়া নিয়েছি। আর আজকে যে স্পটগুলো আগে কখনো দেখিনি সেইগুলো দেখছি। ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, এইটা তো মনে আফসোস থাকবে না যে না দেখিনি। মন্দ লাগলেও আফসোসটা অন্তত মিটে থাকবে। এখন ও যাচ্ছে চায়ের দোকানে চা খাবে। দুপুর হয়ে গেছে, খাবার খাওয়া দরকার, দেখি কখন খায়। এটা হলো চন্দনেশ্বর মন্দির। তো এই মন্দিরে অনেকেই আসে পুজো দিতে। তো আমরা ভাবলাম যে আমরা যখন এসেছি আমরাও একটু পুজো দিয়ে যাই। কাছেই মন্দিরের পুকুর ছিল, তো সেখান থেকে হাত পা ধুয়ে এসে পুজো কিনতে আসলাম। তো এখান থেকে পুজো কিনে মন্দিরে ঢুকে পুজো দিয়ে দেব। বেশ ভালো লাগলো। ওই যে একটা মনসা মূর্তি দেখা যাচ্ছে,
ওটা হলো যে শিবের গলায় যে সাপটা থাকে সেইটা মনসা দেবী, আর নিচে অনেক গর্তে নিচে রয়েছে ঠাকুর। তো আমি মানে দেখার চেষ্টা করেও দেখতে পারিনি, খুব ভয়ও লাগছিল। তো সেই কারণে ওই যিনি পুরোহিত ছিলেন উনি বলছে অনেক নিচে বাবা ভোলানাথ আছে। তবে ঘুরতে ঘুরতে কিন্তু বেলা বেশ হয়ে গেছে, যেটা আমরা নিজেরা বুঝতে পারছি না, কারণ বেরিয়েছি তো 12টা কি 12টার পর এরকম টাইমেই হবে। তো অনেকক্ষণ ধরে ঘুরছি ধরো, সেক্ষেত্রে তো সময় ভালোই হবে। ভেতরে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে ধূপ প্রদীপ আর কলকেটা ধরিয়ে দিয়ে তারপর এবার বাড়ির দিকে রওনা দেব। বাড়ির দিকে না, হোটেলে রুমে যাব আর কি। বেলা প্রায় 3টে বেজে গেছে। রুমে এসে প্রসাদটা রাখা হলো, একটু জল টল খেলাম প্রসাদ মুখে দিয়ে। আবার নিচে যাব কিছু খাবার খাওয়ার জন্য আর কি। কই গো তোমার ফোন? আমি কল করে দেখছি কোথায়। ও যাওয়ার সময় বললাম, আমি তো ফোন নিয়ে আসিনি, আনলাম থাক পকেটে। ঠিকই আছে জানো তো, মোবাইল রুমালের মধ্যে জড়িয়ে পাথরের ওপর রেখে বসতো, যদি ঢেউয়ে ভিজে যায় ফোনটা ভিজে যাবে, তো সেই কারণে। শরীর ভালো রাখার জন্য আজকে আর দুপুরে মাছ মাংস কোনোটাই খাচ্ছি না, আজকে খাচ্ছি দুপুরে সবজি ভাত। আজকে আর খাওয়া দাওয়ার পর রুমে যাইনি, কেন জানো? রুমে গিয়ে সেই শুয়েই থাকা, ওখানে তো হাঁটা ঘোরা বেড়ানোর কোনো জায়গা নেই, কোনো পরিস্থিতিও নেই। তো সেই কারণে না পেট ভার হয়ে যায়, খাবার হজম হতে চায় না। আর খেতে আজকে এমনি বেলাও হয়ে গেছে, তো বললাম চলো সমুদ্রের ধারে যাই, সেখানে ঢেউ দেখা হবে, একটু হাঁটা চলা হলে পেটটা ভালো থাকবে। তো সেই কারণেই চলে এসেছি। আর ও বলছে কি খুব সুন্দর ঢেউ দিচ্ছে, চলো আমরা দুজনে ছবি তুলি। আর ছবি তুলবো কি, ঢেউ এসে এসে পা পুরো ভিজিয়ে দিচ্ছে। আর ও বলছে কি সত্যি তোমার খুব ভয়, তুমি একটুও মানে জলের সামনে যেতেই পারো না। সত্যি আমার খুব ভয়, আমার খুবই ভয় লাগে। আর ওকে দেখে তো আমার খুবই হাসি পাচ্ছে, মানে সমুদ্রের কাছে গিয়ে একদম বাচ্চা মানুষ হয়ে গেছে। মানে সকালবেলায় আমি যেমন পায়ে ঢেউ লাগাতে চাইছিলাম না, ও তাই করছে। দেখো একটু করে এগিয়ে যাচ্ছে, ঢেউটা যেই চলে যাচ্ছে আবার ও খিচে দৌড় দিচ্ছে। কি অবস্থা, মানে অনেকক্ষণ বসে বসে ঢেউ দেখছিলাম, তো ওর কি মনে হলো ও ঢেউর সাথে দৌড়াবে। কিরকম ভাবে দৌড়াচ্ছে দেখো, পুরো বাচ্চাদের মতো। আমাদের তো শুরু থেকে শেষ সব কিছুতেই চা। তো ও ঢেউ ভাঙছে ওদিকে, আর চায়ের অর্ডার দিয়ে দিয়েছে, চা চলে এসেছে। তো বসে বসে এখন আমরা চা খাবো। আর দেখো সমুদ্রের ধারে এগুলি বিক্রি করতে আসে, তো একজন এসেছিলো একটু আগে, একটা কেনা হয়েছে। ও বলছে কি পরে নাও, তো পরে নাও যখন বললো, কানে গলায় যেগুলো ছিল সেগুলো খুলে ওই প্যাকেটে ভরেছি, আর যেগুলো কিনলাম সেগুলো পরে নিয়েছি। মন্দিরে যে ফোঁটা দিয়েছিল চন্দনের, সেটা এখনো রয়ে গেছে। অনেকক্ষণ তো হলো ঘরে এসেছি, এবার বাইরে যাবা না? বাইরে যাব একটাই কারণের জন্য, কারণ আমাদের ট্রেনের টিকিট এখনো হয়নি এবং আমার ভাগ্নে রাজু রাতে করবে। তার আগে আমি একটা বুদ্ধি বের করলাম যে এখান থেকে তো কলকাতায় বাস ছাড়ে, তা বাসের যদি টিকিট পেয়ে যায় তাহলে বাসে সকালবেলা রওনা দেবো। আর যে ট্রেনে টিকিট করতে হয় তাহলে মোটামুটি রাত্রি হবে, তাই তো? সকালে মানে বসার সিট পাওয়া যাবে না। অতএব যদি বাসে হয়ে যায় তাহলে সকালবেলা বাসে করে চলে যাবো কলকাতা। কলকাতা থেকে 3 ঘন্টা লাগবে আমার বাড়ি যেতে, তাহলে তাড়াতাড়ি বেলায় বেলায় বাড়ি চলে যেতে পারবো। আর তার জন্যই ওকে বললাম যে চলো একটু বাইরে থেকে যাই, ঘুরে আসি। আর তাছাড়াও বেরোতাম, আর তাছাড়া বেরোতাম 8টার সময়, কিন্তু এখন নয়। বাইরে গিয়েছিলাম, বাইরের আর কোনো কিছু তোমাদেরকে শেয়ার করিনি, কারণ এই ব্লগটায় বেশিরভাগই বাইরে ঘুরেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। নিচে নেমে শুধু টিকিট কেটে আনা হয়েছে আর রাত্রের খাবার, খুব শর্ট টাইমে চলে এসেছি। এবার কি বলতো, ওই কালকে যদি সকালের গাড়িতে যাই, সকালের ট্রেনে বসার জায়গা নেই, সন্ধ্যেবেলার ট্রেনে গেলে বসার জায়গা আছে। এবার আরেকটা দিন থাকা যেত, কালকের দিনটা, তাহলে পরশু দিন সকালে গেলেও বসার জায়গা পাওয়া যেত। কালকে যদি সন্ধ্যেবেলায় যাই, সে রাত্রিবেলায় যাওয়াটা ঠিক না, দিনে দিনে যাওয়াটাই বেটার। তো সেই কারণে সিদ্ধান্ত নিলাম যে কালকে সকালে বাসে যাচ্ছি, দিনে দিনে পৌঁছে যাব। আর আরেকটা কথা কি বলতো, এখানে আর আমার ভালো লাগছে না, তেমন কিছু বিশেষ দেখার নেই যে কালকের দিনটা থেকে পরশুদিন সকালে যাব। তো ভাবলাম ফালতু একটা দিন এখানে থেকে আর দরকার নেই। জানি না বাসে গেলে কি হবে, একবার ঝাড়খণ্ড বাসে করে গিয়েছিলাম, মোটামুটি ভাবে গেছিলাম, তো রিস্ক একবার নিয়েই নিলাম। বাসের টিকিট কাটা হয়ে গেছে, কালকে সকালে 8টা 10-এ বাস। আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। দেখো রাত্রের খাবার কি এনেছি, এখানে 2টো এগরোল নেওয়া হয়েছে, আজকে আর ভাত নেওয়া হয়নি। এখানে 10টা রুমাল রুটি রয়েছে আর চিকেন ভর্তা। খাবারটা আমি পুরোটাই ঢেলেছি, আমি যেটুকুনি খাবো তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি শোবো, রাত্রেবেলা খাবারটা হজম হয়ে যাবে। তো বন্ধুরা আর কি, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কালকে যদি বাসে ঠিক থাকি তাহলে ব্লগ শেয়ার করবো, আর যদি ঠিক না থাকি তাহলে একদম হয়তো বাড়িতে যাব, তারপরে ব্লগ শেয়ার করব। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।